সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য, তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তাঁর মৃত্যু হয়। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তফা সিরাজের লেখা বাঁচা মরা গল্পটি আমরা নিয়েছি অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক, চাওয়ালা, রিকশাওয়ালা এবং রিকশার এক যাত্রী। গল্প পাঠে বিভিন্ন চরিত্রে এবং গল্পের সূত্রধার দ্বীপ। শুরু হচ্ছে বাঁচা মরা। অনেক বছর পরে গ্রামে যাচ্ছি। ট্রেন লেট করেছিল। স্টেশনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত 9টায়। এখন বাজে প্রায় 10টা। গ্রাম 6 মাইল দূরে। কি করব ভেবে পেলুম না। কয়েকটা সাইকেল রিক্সা দাঁড়িয়েছিল, তাদের সাদাসাদি করলুম। এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হলো না। তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলুম চা খেতে। এমন সময় রোগা হাড়গিলে চেহারার হাফ প্যান্ট আর ছেঁড়া গেঞ্জি পরা লোক এসে হঠাৎ বলল, স্যার কি রিক্সা খুঁজছিলেন? কোথায় যাবেন? হ্যাঁ, যাব দোমোহানি। আসুন তবে নিয়ে যাই। চণ্ডীতলা একজন প্যাসেঞ্জার পেয়েছি, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিক্সা। আনন্দে লাফিয়ে উঠলুম। ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু তফাতে গাছতলা একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাতে একজন লোক গুটিসুটি বসে আছে। গাছের পাতার ফাঁকে কুচি কুচি আলো পড়ছে মাছের আঁশের মতো। পাঞ্জাবি ধুতি পরা লোকটাকে প্রৌঢ় বলেই মনে হলো। কোলে একটা ব্যাগও আছে। চুপচাপ বসে আছে। শিগগির চা খেয়ে আসুন বলে রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কথা তোলার ইচ্ছে হলো না। যা চায় দেব, এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি। আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায়, বাজার বা বসতি মাইল টাক দূরে। সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো ভরসা নেই। চাওলা আমার মুখের দিকে তাকিয়েছিল। এতক্ষণে বলল, স্যার, ওইদের রিক্সায় যাবেন না স্যার, বরং ওই সিংহবাহিনীর মন্দিরে যান, ধর্মশালা আছে। আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমায় থাকতে হলে জাত ভাঁড়িয়ে থাকতে হবে। সে মিথ্যাচারিতা সম্ভব নয়। তাই বললুম, থাক, কিন্তু ওর রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো? চাওলা চাপা গলায় বলল, আপনি নতুন লোক বলেই বলছি, ওহিদ রিক্সায় মরা বয়। হেসে বললুম, মরা বয়? ও, আমি ভাবলুম বুঝি চোর ডাকাত। না না, লোক খুব ভালো, তবে দোষের মধ্যে বেটা রিক্সায় মরা বয়, তাই চেনা কেউ রিক্সায় চাপে না। রাত বিরেতে মরা বয় রিক্সায় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছিলাম জানেন। আসছিলুম মেয়ের শ্বশুর বাড়ি সেই হরকেষ্টপুর থেকে। বেয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল, তাই ওহিদ রিক্সাওয়ালা এসে তাড়া লাগালো, আসুন স্যার, রাত বেড়ে যাচ্ছে। তক্ষুনি উঠে পড়লাম। চাওলা খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল। বাধা পেয়ে গোমরা মুখে বসে রইল। আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুজে বসে আছে। মনে হলো ঘুমোচ্ছেন। অনেকেরই অভ্যাস থাকে। তাছাড়া যেচে পড়ে কারোর সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই। রিক্সা আস্তে সুস্তে চলছে। ওহিদ রিক্সাওয়ালা তেমন শক্ত সমর্থ জোয়ান নয়, তাও গঠন দেখেই টের পেয়েছিল। কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল। হালকা জ্যোৎস্না ছড়ালো পৃথিবীতে। এসব সময় এই নির্জন রাতের পথে স্বভাবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায়।
কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না, ভূতের ভয় দেখিয়েছে বলে নয়, নেহাত চোর ডাকাতের ভয়েই। ভাবলুম রিক্সাওয়ালার সঙ্গে গল্প করা যাক, তাই বললাম, ওহে, তোমার নাম বুঝি ওহিদ? রিক্সাওয়ালা জবাব দিল, হ্যাঁ স্যার। তুমি থাকো কোথায়? আগে হরিণ মারা গোপাড়ায়, স্টেশনের ওপারেই আমাদের গাঁ। বলে সে আকাশের দিকে মুখ তুলে হাঁ করে দম নিল। তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফিরে বলল, বড় গাঁ স্যার, স্কুল, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে থাকে। লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এই করে প্রায় মাইলটা কাশা গেল। তারপর বেমক্কা হাসতে হাসতে বলে বসলুম, আচ্ছা, শুনলাম তুমি নাকি রিক্সায় মরাবো? ওহিদ প্যাডেল থামিয়ে আমার দিকে মুখ ঘুরে ফ্যাঁচ করে অদ্ভুত হেসে বলল, নেতদা বললো বুঝি? নেতদা ভারী দুষ্টু, আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি। কি আর বলবো বলুন, এক জায়গায় আড্ডা দিই, তাসটা আড্ডা খেলি, বলতে গেলে বন্ধু মানুষ। তা স্যার, ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে, না ইচ্ছে হলে নেমে যান, ভেবে দেখুন এখনো। সর্বনাশ, বলে কি? ব্যস্তভাবে বললুম, না না, মরাবো, তাতে কি হয়েছে? ওহিদ প্যাডেলে আস্তে চাপ দিয়ে বলল, স্টেশনের পেছনেই মা গঙ্গা, নানা জায়গার মরা যায় সেখানে। আমি মরাবই, দোষ কি বলুন? 3 গুণ ভাড়া পাই, বইব না কেন? জ্যান্ত প্যাসেঞ্জার কি আমায় সঙ্গে নিয়ে যাবে? ঠিকই তো, বরং মরা বইলে অনেক পুণ্যি। মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায়। আগে থেকে চেনা জানা থাকলে ভালো। নেহাত পাপ করে থাকলে তাদেরও কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না, নরকে বেঁধে নিয়ে যায়। ওহিদ আমার কথায় খুশি হলো। তাহলেই দেখুন। তবে আসল কথা কি জানেন স্যার, মরা বয়া সহজ কাজ নয়, সবাই এটা পারে না। স্টেশনের যত রিক্সাওয়ালা আছে, কারুর কি এ সাধ্য হতো? হ্যাঁ, পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সা পেত, কিন্তু মুরদে কুলোয় না বলেই হিংসে করে আমায়। তাই বুঝি? আগে হ্যাঁ, মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সার প্যাডেল ঘোরানো সহজ নয়। শালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি কেউ? সব জানি বাবা, পারেইনি। একবার গোবর্ধন রেতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল, পরদিন সকালে দেখি রিক্সো নয়নাজুলির জলে উল্টে পড়ে আছে মরা শুদ্ধ। সে কেলেঙ্কারি। ওহিদ খুব হাসতে লাগলো। আমি বললুম, গোবর্ধনের কি হলো? গোবর্ধন বেগতিক বুঝে রিক্সার সিট থেকে লাফ দিয়ে পালিয়েছিল, তাই রক্ষে। তো সেই থেকে সে মরা দেখলে সরে যায় তপাতে। তা ওহে ওহিদ, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি? ওহিদ হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু পরে বলল, আমি নিজেই একজন মরা। তার মানে? মরা বই কি, কারণ আমাকে একবার জান ঘরে দিয়ে দিয়েছিল। জান ঘর? সে আবার কি? বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার। আমার পেটে শুলের ব্যায়াম হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি হলুম। দেখে থাকবেন, হাসপাতালের একধারে একটা আলাদা ঘর থাকে। রুগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জান ঘর। তো আমাকে সেই জান ঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু। বলো কি? তারপর? ডাক্তারবাবু আমার নাড়ি খুঁজে পায়নি, খাবি খেতে খেতে মারা পড়েছিল। সর্বনাশ! আগে খোদার কসম। তো রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গালমন্দ করে আসে। এইভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকে চলে? ছেলে পুলে উপোস করে মরছে যে। বউ ভারী চটে গিয়েছিল, রোজ এসে বলতো মিনসে সব চালাকি, রিক্সা টানতে আলস্যি, তাই হাসপাতালে এসে মিচিমিচি পড়ে আছে। টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে। বউ রোজ গিয়ে গালাগালি করতো। আমায় জান ঘরে দেওয়া শুনে বউ আরো চটে গেল। বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে জান ঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, ন্যাকা মিরার জায়গা পাওনি? ওটো ওটো বলছি, পড়ে আছো আর এখানে আমরা উপোস করে মরছি। না ওটো তো পিঠের চামড়া ঝাঁঝরা করে দেব।
এই বলে যেই ঝ্যাঁটা তুলেছে আমি স্যার তড়াক করে উঠে পড়েছি। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ, আমার বউকে তো স্যার দেখেননি। তারপর কি হলো? দেখতেই পাচ্ছেন রিক্সার প্যাডেল ঘোরাচ্ছি। ফের চাঁদটা দেখার পর বলল, আমি জানঘর থেকে পালিয়ে আসা মরা স্যার, আমি কেন মরায় ভয় পাবো বলুন? সে ফ্যাঁচ করে অদ্ভুত হাসলো। এবার এতক্ষণে তার মুখের একটা পাশ, একটা চোখ অব্দি দেখতে পেলাম ফিকে জ্যোৎস্নায়। নীল ঝকঝকে ওই চোখ কি জ্যান্ত মানুষের? আমার গা ছমছম করল। এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণে একটু নড়লেন এবং গলার ভেতর ঠিক ঠিক করে হেসে উঠলেন। চোখও খুললেন। ভয় ভয় বললুম, কি হলো মশাই, হাসছেন কেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন। এই আমায় দেখছেন, বলুন তো আমি জ্যান্ত না মরা? এই যা, মরারা কথা বলে না, আপনি তো দিব্যি কথা বলছেন। বলে মশাই বলে, আপনি জানেন না, সে আলাদা কথা। পাগল নাকি? বললুম, নিজেকে বুঝি আপনি মরা ভাবেন? ভাববো কি মশাই, আমি তো সত্যি সত্যি মরা। বলেন কি? ওই যে ওহিদ বলল সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের ঝাঁটার ভয়ে, হ্যাঁ আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি জানেন। আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন? ভদ্রলোক জোরে ঘাড় নেড়ে বললেন, না, আমার মশাই বউটাও নেই। তাহলে? ডাক্তার বাবুর ভয়ে। মশাই সবে মারা গেছি, ডাক্তার বাবু কিনা ইয়া বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটবার ফোন দিয়ে এঁটেছেন। পোস্টমর্টেম বলুন? ঠিক বলেছেন। তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন, আমি এক লাফে উঠে ডাক্তার বাবুকে ধাক্কা মেরে হটালুম। কারা চেঁচালো, ধর ধর, পালাচ্ছে মরা পালাচ্ছে। আমি ততক্ষণে পগার পার, বাপস আর ভুলেও হাসপাতালে নয়। ভদ্রলোক খিক খিক করে ফের হাসলেন। ওহিদ সায় দিয়ে বলল, কখনো নয়, ভাগ্যিস মারা গিয়েছিলুম বলেই না উচিত শিক্ষাটা হলো। ভদ্রলোক হাসি থামিয়ে আমার দিকে ঘুরে বললেন, যাকে এবার আপনারটা শোনা যাক। আমার কি? আরে লজ্জা কিসের মশাই, লুকোচাপা করে আর কি লাভ বলুন? এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই, প্রাণ খুলে বলে ফেলুন আপনি কিভাবে। আরে কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি, আপনার সেই জানঘর কিংবা লাশ কাটা ঘরেও আমায় ঢোকানো হয়নি। আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে। ভদ্রলোক ধমক দিলেন। চালাকি হচ্ছে, আমরা মরা চিনি না। কি রে ওহিদ, বল না বাবা। ওহিদ ফ্যাঁচ করে হেসে ফেলল। স্যারকে দেখেই চিনেছিল, নইলে কেনই বা নিয়ে গিয়ে সাধবো। রেগে গিয়ে বললুম, আমি মরা নই, জ্যান্ত মানুষ, নাড়িটা টিপে দেখুন না। ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, হ্যাঁ রে ওহিদ, তাহলে কি ভুল করেছিস বাবা? ওহিদ জোর গলায় বলল, আমার ভুল হতেই পারে না, এত কাল মরা বইছি। ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, দেখি আপনার নাড়িটা দেখি। বলে খপ করে আমার হাতটা কবজির মধ্যে ধরে ফেলতেই টের পেলুম কি ঠান্ডা বরফের মতো ওর হাতটা, আর চোখের ওই দৃষ্টি, আবছা জ্যোৎস্নায় জল জলে নীল ওই দুই চোখের দৃষ্টি। হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিক্সা থেকে লাফ দিলুম, আছাড় খেয়েই উঠে পড়লুম। তারপর দিক বিদিক না দেখে দৌড় দৌড় দৌড়। পেছন থেকে ওরা চেঁচাতে লাগলো, ধর ধর, পালালো পালালো। স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়চ্ছিল। হাঁপাতে হাঁপাতে যখন সেই চায়ের দোকানে গিয়ে পৌঁছলুম, বিজ্ঞ চাওলা হেসে বলল, জানতুম, তখন নিষেধ করলুম, শুনলেন না। সোজা ধর্মশালায় চলে যান, সকালে রওনা হবে। শুনছিলেন বাঁচা মরা, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ, গল্প পাঠে বিভিন্ন চরিত্রে ও গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।
আগামী সপ্তাহে ঠিক এই সময় আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।